নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা উদয়পুর মহকুমার হোলাক্ষেত স্কুলপাড়া এলাকায়। মৃত মহিলার নাম শিবানী দাস। স্থানীয়দের ধারণা খুন হয়েছে শিবানী দাসের। পুলিশের তদন্তে বের হয়ে আসবে মৃত্যুর আসল কারণ। শনিবার সাত সকালে উদয়পুর মহকুমার হোলাক্ষেত স্কুলপাড়া এলাকায় একটি জমিতে শিবানী দাস নামে ৪৭ বছর বয়সী এক মহিলার মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কৌমুদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানায়, শনিবার ভোরবেলা পুলিশের কাছে খবর আসে হোলাক্ষেত স্কুলপাড়া জমিতে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে এসে মহিলাকে শনাক্ত করতে পেরেছে। নাম শিবানী দাস। 2 ছেলে 1 মেয়ে রয়েছে তার। স্বামী অন্য জায়গায় থাকে। তাদেরকে খবর দেওয়া হয়েছে। মহিলার মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের তরফ থেকে যদি লিখিত অভিযোগ না করা হয় তবে পুলিশের তরফ থেকে মামলা নিয়ে তদন্ত করবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন। আজকে সকাল 5:30টার দিকে একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি আমাদের এখানে পুলিশ অফিসাররা আসেন, মোবাইল ফরেন্সিক টিম আসে, আমাদের ক্যানাইন ইউনিট আসে। এখানে দেখা যায় যে একজন মহিলার বডি উপরে পাওয়া যায়। ওনাকে আইডেন্টিফাই করা হয়। ওনার নাম শিবানী দাস, অলমোস্ট 46-47 ইয়ার্স ওল্ড। বডিতে ইঞ্জুরি মার্ক আছে। এখন স্পট এক্সামিনেশন চলছে বাই ফরেন্সিক টিম। এটা কি মহিলার বাড়ির পাশে পাওয়া গেছে? একদম বাড়ির পাশে ওনার বাড়ির পেছনে। এটা ক্ষেতের মধ্যে পাওয়া গেছে ওনাকে। ডগ স্কোয়াডের মাধ্যমে কি কোনো কিছু? ডগ স্কোয়াডের মাধ্যমে না, ডগ স্কোয়াডের মাধ্যমে কনক্লুসিভ কিছু পাওয়া যায়নি। কেন কি ট্র্যাকার ডগ মহিলারই সেন্ট ক্যাচ করেছে, তো কনক্লুসিভ কিছু পাওয়া যায়নি। আসেনি, কিন্তু ওনার ছেলেরা আছেন, ওনার 2 ছেলে আছে, ওনার ছোট মেয়ে আছেন সরি, আর ওনার হাজব্যান্ডকে ইনফর্ম করা হয়েছে। তো এদের থেকে কমপ্লেন না হবে, নাহলে আমরা সোমোটো নিয়ে নেবো। সোমোটো যদি ওদের কাছে কমপ্লেন না থাকে নাহলে উই উইল টেক আপ ইনভেস্টিগেশন। এখনো পর্যন্ত কিছু উদ্ধার করা হয়নি বা আশপাশ বা কি দিয়ে তাকে মারা হয়েছে বা কিছু? না, মানে এই ধরনের কোনো এভিডেন্স এখনো পাওয়া যায়নি। যেটা পিওতে বা ওনার বডি এক্সামিনেশনে যেটা পাওয়া গেছে যে কিছু ডিপ কাট ইঞ্জুরিজ আছে। আমি এখন এটা বাকিটা ফরেন্সিক ওপিনিয়নের পরে আমি কমেন্ট করতে পারবো। ওনার মোবাইল ওনার বডির পাশেই পাওয়া গেছিলো। তো বাকিটা আই গেস ইনভেস্টিগেশন একটু প্রসিড করলে একটু ফার্দার ডিটেলস পাওয়া যাবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মহিলার এক আত্মীয় জানিয়েছেন, মহিলার স্বামীর সঙ্গে গত কিছুদিন আগে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। 2 ছেলে বাড়িতে থাকে না, মেয়েরাও বিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা আমি শুনছি, এই তো আমি ভোরবেলা আমার কাছে ফোন করছে, আমার সমুদ্রফুলা ফোন করছে, কিছু তাড়াতাড়ি আইও, শিবানী ফিসিরে কেড়াদানি কুবাইছে। তো শুনে সেটাতে আমি তাড়াতাড়ি করে আমার মেসেজ লইয়া আমি অটো রিজার্ভ করে আইছি। আওয়ানোর পরে দেখলাম তাড়াতাড়ি শুনলাম হের ছোটো ফুলো বাড়ি থাকে না, বাড়িতে আসলো না। হের বড় ফুলা থাকে মেলাঘর। এই মেলাঘর তো শূন্য হয়েছে, জি জামাই থাকে মেলাঘর। আর হের পরে দ্বিতীয় বিয়া করছে, হের বাড়ি বেলুনিয়া। হের লোক একটু টকজো করছিল, একটু হালকা, যেটা শুনছি। কতদিন আগে টকজো? এটা ওই যাবো আজকে প্রায় 15-20 দিনের উপর হয়ে যাবো মনে হয়, আমি সঠিক জানি না। কতদিন ধরে থাকতেছে এই বাড়ি? হ্যাঁ, থাকতে সস্তা প্রায় 16-17 বছর হয়ে যাবো। 16-17 বছর ধরে? আচ্ছা, বেশি মনে হয়, বেশি বাড়তি। দূরে শুনছি একদিন হের মিসেসে পরের স্বামী হের একটু দমকাইছে, ওই বাড়ির কাজ লইয়া একটু হেরে দমকাইছে। ধারণা করা হচ্ছে ঘটনার পেছনে রহস্য রয়ে গেছে। পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে এলাকার লোকজন। শান্তন টিভি। উদয়পুর রাজারবাগ এলাকায় ভিআইপি গাড়ির ধাক্কায় আহত 3 জন। ঘটনাস্থল থেকে পালিয়ে গেল পুলিশ আধিকারিক। রাস্তা অবরোধ করে বিচার চাইল জনগণ। সুশাসন জমানায় রাস্তাঘাটে জনগণের ভোটে জয়ী হওয়া জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আমলা বাবুদের এসকর্টের যন্ত্রণায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিলাসবহুল শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি করে সুশাসন জমানায় আরাম বেড়েছে তথাকথিত বাবুদের, যারা একসময় পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছাতেন। তারা এখন অর্ধ কোটি টাকার গাড়ি দিয়ে জনগণের কাছে পৌঁছায়। রাষ্ট্রবাদী হলে কি এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা বর্তমান সুশাসন জমানায় ভালো করে প্রত্যক্ষ করছে মানুষ। উদয়পুরে বিগত বছর প্রশাসনিক এক আধিকারিকের গাড়ির ধাক্কায় প্রাণহানি ঘটনা ঘটলেও হুঁশ ফিরল না তথাকথিত রাষ্ট্রবাদীদের। এবার উদয়পুরে এক পুলিশ ভিআইপি বাবুর গাড়ির ধাক্কায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 3 জন এবং
ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের মুখ লুকালেন পুলিশ আধিকারিক। এটাই কি সুশাসন? জানতে রাস্তায় বসল সাধারণ মানুষ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে এক পুলিশ আধিকারিক আগরতলা থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে উদয়পুর রাজারবাগ এলাকায় তার এসকর্ট TR03L 5433 নম্বরের একটি বাইককে ধাক্কা দেয়, আর এতে বাইকে থাকা 3 জন গুরুতর আহত হয়। এলাকার লোকজন এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত 3 জনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হল সুমন কুমার মুর্শু, বয়স 18, গীতু সরি মুর্শু, বয়স 18 ও আরকিতা মুর্শু, বয়স 3 বছর। প্রত্যেকের বাড়ি পিতরায়। এদিকে এই ঘটনা এলাকাবাসী উদয়পুর সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে রাজারবাগ এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ভিআইপি গাড়ি পুলিশের কোন অফিসারের ছিলেন। ভিআইপি গাড়ি না থামিয়ে সোজা মাতাবাড়ির দিকে চলে যায় বলে এলাকাবাসীর অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বসে। খবর পেয়ে পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় অবরোধ তোলার জন্য। এদিকে গোমতী জেলা হাসপাতালে 16 বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ পাল সাংবাদিকদের জানিয়েছেন, আহত 3 জনই চিকিৎসাধীন। তাদের হাতে, পায়ে, মাথায় গুরুতর আঘাত লাগে। সিটি স্ক্যান চলছে। বর্তমানে 3 জনই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কিছুক্ষণ আগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে আমাদের এখানে হসপিটালে। 3 জন পেশেন্ট আছে এখানে। একজনের পায়ে লেগেছে, সাসপেক্টেড ফ্র্যাকচার, আমরা সিটি স্ক্যান করাচ্ছি। এখানে মাথায় লেগেছে, 2 জনের মাথায় লেগেছে, বাচ্চাটার মাথায় লেগেছে। আমরা ওদের সিটি স্ক্যান করছি, আমাদের এখানে আমরা রাখছি। এখন আবার ট্রিটমেন্ট চলছে। কজন স্যার তারা? মোট 3 জন। 3 জনের অবস্থা কি এখন স্থিতিশীল? এখন স্থিতিশীল আছে, আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের প্রয়োজনীয় ইনভেস্টিগেশনের জন্য। এই রিপোর্টগুলো আসলে আমরা ফাইনাল ওপেনিং যাবো। অ্যাক্সিডেন্ট হয়ে স্পটে গাড়িটা ব্যাকিয়ে গেছে। কত গাড়ি নাম্বারটা? TR060808। এখন কি কারণ ক্ষতি হয়েছে বা আহত হয়েছে? বাচ্চা তো একবারে খুব খারাপ অবস্থা। বাচ্চার কয়জন আহত হয়েছে? খুব খারাপ অবস্থা। তারা কি বাইকে ছিল? পাউটা ভেঙে গেছে, মাথা বাইকে ছিল। এখন আপনাদের কি দাবি? এখানে একটা গাড়ি, একটা বাইক আসতেছিল, আর এসপি গাড়িটা বহু স্পিডে ছিল। এসপি গাড়ি পেছনে স্কোয়াড গাড়িটা অনেক স্পিডে ছিল। হ্যাঁ, ওরা আসতেছিল, ওরা এইভাবে কাটিয়ে নিয়ে ওকে মারে ঘরে করে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। বাইকের সাথে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হয়েছে অনেক বড় সংঘর্ষ। ওরা এসপি স্কোয়াড কোন জেলার এসপি সাহেব ছিল? এটা বলছে, জানতে পারি না কোন জেলা, বাট এখানে চলে গেছে সুদা। যাই হোক, মন্ত্রী, বিধায়ক ও ভিআইপি বাবুরা যখন যেদিকে যাচ্ছেন সেদিকে প্রকারভাবে মানুষকে আতঙ্কিত করে তুলছেন। তারা তাদের এসকর্টের বাহার মানুষকে রীতিমতো ঘৃণা বর্ষণ করতে বাধ্য করছে। যেমন আগরতলা শহরে, তেমনি আগরতলা শহরের বাইরেও তারা যখন প্রশাসনিক কাজে বা ব্যক্তিগত কাজে ছুটছেন, তখন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে তারা ব্যতিব্যস্ত করে ছাড়ছেন। সাইরেন বাজিয়ে তারা যানজটের মাধ্যমে মানুষকে হয়রানি করছে। এগুলো দিয়ে নানা সময় মানুষের মুখে ছিচিরপ উঠলেও কোনো হুঁশ জ্ঞান ফিরছে না তাদের। তারা ভাবছেন তাদের বিলাসবহুল গাড়ি এবং এসকর্টের বাহারে মানুষ মুগ্ধ হচ্ছে, কিন্তু মানুষ যে কতটা তিতিবিরক্ত সেটা বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। রাজধানীর বটতলা জহর ব্রিজের নিচে উদ্ধার এক যুবকের মৃতদেহ। সকাল 10টা নাগাদ স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় বটতলা ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, মৃত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার পাশে ব্রাউন সুগারের কিছু খালি কৌটো পাওয়া গেছে। এর থেকে মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। পুলিশ আরও জানায়, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভোটার আইডি কার্ড, যার মধ্যে লেখা রয়েছে তার নাম স্বপন দাস, বাড়ি তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকায়। পুলিশ এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানায়, বটতলা ব্রিজের নিচে নেশা কারবারিদের আসর জমে থাকে। পুলিশ বহুবার চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করার জন্য। তারা নদী দিয়ে পালিয়ে যায়। তারপর মঙ্গলবার
দীপ বিশ্বাস নামে এক মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ, কিন্তু কোনোভাবেই এই এলাকায় নেশার রমরমা বন্ধ করতে পারছে না পুলিশ। বটতলা ফাঁড়ির 100 মিটারের মধ্যে চলছে নেশার কারবারিদের আনাগোনা। দিনরাত 24 ঘন্টা নেশা কারবারিদের উপদ্রবে অতিষ্ঠ পথচারীরা। এলাকায় চুরি, মারপিট, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে, অথচ পুলিশ নীরব দর্শক। আগেও বহুবার এমন মৃতদেহ উদ্ধার হলেও পুলিশ বসে আঙুল চুষছে। এই কারণেই পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন সময় মানুষ অভিযোগ তুলছে। পুলিশের মদতে এবং প্রশ্রয়ে নেশা কারবারিদের দ্বারা গোটা এলাকা দূষিত হয়ে গেছে বলে মনে করছে সচেতন মহল। দিকে একটা খবর পাই, হ্যাঁ, যে বটতলা পশ্চিম দিকের হাওড়া ব্রিজের পশ্চিম ব্রিজের নিচে একটা আননোন ডেড বডি, হ্যাঁ, পড়ে রয়েছে। এই বলে আমি আইয়া দেখলাম যে চিত অবস্থায় একটা ডেড বডি কালো পড়ে রয়েছে, বয়স অনুমান 38-40 হইব, কিন্তু তার প্রপার এখনও কোনো অ্যাড্রেস পাইছি না। পাশে একটা আই কার্ড পাইছি, এই আই কার্ডটার নাম আছে স্বপন দাস। কিন্তু আই কার্ডটা এখনও তার জেনুইন কিনা বা হ্যাঁ কিনা আমরা ভেরিফাই করতে আসছি। এমনিতে আই কার্ডের মধ্যে ঠিকানা কি, মানে কোন জায়গায়? ঠিকানা আছে তেলিয়ামুড়া, কৃষ্ণপুর। কিছু ব্রাউন সুগারের খালি কোটা, অনেক কোটা পাওয়া গেছে। আর মনে হইতেছে হ্যাঁ ব্রাউন সুগার টুগার নেয়, কারণ তার হাতে কিছু স্পটও আছে। বিশ্রামগঞ্জ ছেচুরিমাই এলাকায় বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ঘটনার বিবরণী জানা যায়, TR01M 8114 নম্বরের বাইক নিয়ে রিপন মিয়া ও রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থেকে চরিলামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে শান্তির বাজার মহকুমায় মনু এলাকার বাসিন্দা উইলসন রিয়াং TR03N0519 নম্বরের বিলাসবহুল গাড়ি নিয়ে দ্রুতগতিতে আগরতলা থেকে শান্তির বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিশ্রামগঞ্জ ছেচুরিমাই এলাকায় যাওয়ার পর উইলসন রিয়াং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে গাড়িটি সোজা গিয়ে TR01M 8114 নম্বরের বাইকে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হয় বাইক চালক ও বাইক আরোহী। বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত রিপন মিয়া ও রবীন্দ্র বিশ্বাসকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে জেবি হাসপাতালে তাদের রেফার করে দেন। জেবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় বাইক আরোহী রিপন মিয়ার। অপরদিকে আহত রবীন্দ্র বিশ্বাস জেবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার পর বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘাতক গাড়ি চালক উইলসন রিয়াংকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এইমাত্র শুনলাম, দূরে এলাম বাইর থেকে, দেখছিলেন আপনার সামনে বন্ধ করে মারুতি আর বাইকে আগে তো দেখছেন লোক ফ্যাসিলিটি হয়ে গেছে। শনিবার গন্ডাছড়া সফরে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি প্রথমে জগবন্ধু পাড়া হাই স্কুল এবং পরে গন্ডাছড়ায় এসটি বয়েজ হোস্টেল ঘুরে দেখেন। বিদ্যালয় ও হোস্টেলের পরিকাঠামোগত নানা সমস্যার চিত্র উঠে আসে সরাসরি ছাত্রছাত্রীদের মুখে। কোথাও পানীয় জলের অভাব, কোথাও পর্যাপ্ত বেঞ্চ বা ক্লাসরুমের সংকট, আবার কোথাও খেলাধুলার জন্য মাঠ নেই। বহু প্রতিষ্ঠানে এখনও মূল ভিত্তির উন্নয়ন প্রয়োজন। মন্ত্রী স্বীকার করেন, বিগত সরকারের সময় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলিত ছিল, কিন্তু এখন আর উপেক্ষার জায়গা নেই। এই সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। বিকাশ দেববর্মা জানায়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিটি বিদ্যালয় ও হোস্টেলের সমস্যা বাস্তব চিত্র জানতে হলে মাঠে নামতে হয়। ঘরে বসে সিদ্ধান্ত নিলে হবে না। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ পরীক্ষা পে চর্চাতে মন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই অনন্য উদ্যোগ ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। সেখানে প্রধানমন্ত্রী নিজে এক শিক্ষক বা অভিভাবকের মতো করে তাদের সঙ্গে কথা বলেন। শেখার পথে ভয় নয়, প্রয়োজন আত্মবিশ্বাস। অন্তরের টান ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার অগ্রগতিতে মন্ত্রীর এই অংশগ্রহণ শিক্ষা জগতের পক্ষে নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জন বার্তা বহন করে। আশা প্রকাশ করা যায়, সরকারের এই মানসিক ও অত্যাধুনিক দৃষ্টিভঙ্গি আগামী দিনে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে। হামবাই যত মিডিয়া রং তিনি जों गन्दा थैसाङाव बयस हस्टेलाव जों फायजाक
hostel visit khaina bagai ani logi tongo uroni local MDC Bhumika Nondoria tei samajni samung tangnai Doino Kumar Tripura tei ani officer IS tei student rok hostel super rok jotno tongo thanai 2 mas saga ang phaimani bongni hostel laina bagai tini taisa phaisaka onek poriborton nuk phaika phaioi je thanaya kicha hostel nungra tongmani tabo phaioi nidin clean man phaika boskango tebo borok o hostel no tebo sajok tona boi ang saka chararok puro national meet manai pojonto tongo je kheladula o kaham porashono kaham bongni future agi nisai bongni tebo better angkha tabo বসকাংনি বংনি ফিউচার কাহামুনাই রহস্যজনক মৃত্যু হলো এক টিএসআর জওয়ানের। মৃত্যু টিএসআর জওয়ানের নাম বাবুল দত্ত, বয়স 44 বছর। শনিবার সকালে চিরানিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় মৃত্যু হয় এই টিএসআর জওয়ানের। ঘটনার বিবরণে জানা যায় 2023 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বাবুল দত্ত। তারপর দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ছিলেন। তারপর থেকে বাবুল তার মায়ের কাছে থাকতেন এস অ্যান্ড কলোনি এলাকায়। অন্যান্য দিনের মতো শনিবার ভোরে মানসিকভাবে অসুস্থ বাবুলকে তার মা বাড়িতে বেঁধে রেখেছিল, কিন্তু কোনো এক সময় সে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তার মা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে বাবুলকে রেলে ধাক্কা দিয়েছে। তাকে জিবি হাসপাতালে নেওয়া হয়েছে। জিবি হাসপাতালে এসে দেখেন তার ছেলে আর নেই। তিনি বলেন, বাবুল টিএসআরের 11 নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। 2002 সালে চাকুরিতে যোগদান করেছিলেন। তারপর তাঁর বিয়ে হয়। বিয়ের পর তার মায়ের সাথে স্ত্রীর ঝামেলার জন্য তাকে আলাদা হতে বাধ্য করে। গত 6-7 বছর বাবুলের স্ত্রী শাশুড়ির সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছিল বাবুল। তারপর তাকে আর গ্রহণ করেনি তার স্ত্রী। পরবর্তী সময় তার মা তাকে সেবা যত্ন করত। এর মধ্যে শনিবার এই ঘটনা। তিনি আরও বলেন, বাবুল কানেও সঠিকভাবে শুনতে পেত না। এই ঘটনা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন বাবুলের মা। বাবুলের স্ত্রী স্বামীর মৃত্যুর খবর পেয়ে শিমনা বাপের বাড়ি থেকে ছুটে আসে জিবি হাসপাতালের মর্গে। তিনি জানান, 2020 সালে স্ত্রী থাকা সত্ত্বেও তার স্বামী এক মহিলাকে বিয়ে করে নেয়। তারপর থেকে তারা আলাদা থাকতেন। এদিকে শনিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাবুলের পিতৃক বাড়ি গান্ধীগ্রাম দুর্গাবাড়ি এলাকায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে আত্মীয় পরিজনদের মধ্যে। 8টা সাড়ে 8টা বাজে একজন বাড়িতে খবর পেয়েছে, মনে মন্ডলের বাড়ি গেছে, শুনলাম কিভাবে হয়েছে, কি শুনছেন? মানে বাড়ি গেছে, আমরা তো দেখছি না, সত্যি খবরটা জানি না। মানে আগের সেন্স নাই আর কি, পাগলের মতো যেদিকে হাটে হাঁটু আর মানুষেরও চিনে না। এমন কি নাম? বাবুল দত্ত। বয়স কত? 43 বছর। বাড়ি বাড়ি ওখানে তো বর্তমান আমার শাশুড়ির লগে আছে, জিরানি আছেন কলোনি। কইছে আমি এই বয়স্ক মানুষ, আর আমারও হার্টের সমস্যা আছে, পাও একটা ভাঙা আছে, আমি যাই এই রুগীটা লইয়া কেমনি কিটা করুন, পেঁচাবের 9 লাখ 6 মাস। ছেলের বউ কি একই থাকে না বিয়ে টিয়ে করছে? এটা তো স্যার আমি কই রাখতাম। আপনার সঙ্গে কোনো যোগাযোগ নাই? আমি ফোন করলে ফোনটা পর্যন্ত রিসিভ করে না। আমার ফোন নাম্বারটা মনে হয় আমরা যতটি পরিবারের ফোন আছে সবটি ফোন নাম্বার ব্ল্যাক সিস্টেম মনে হলে রাখছে। ব্ল্যাক সিস্টেম কীটা কইতা জানি না স্যার, আমি লেখাপড়া জানি না। তাহলে আজকে যেন ফোন করছে, কাল এই অন্য একটা নাম্বার দিয়ে ফোন করছে, পরে মহিলা ফোন করছে। আজকে আইসি না কেন? ওই তো আইসি। আমি তো জানি না, আমার শাশুড়ির কাছে থাকবো, আমি জানি আমার বাবার বাড়ি। তারা কিন্তু শুনছি ট্রেনের বাড়ি দিয়ে গেছে, মানে রেলে ধাক্কা দিয়েছে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা ঠিক আমি কইতাম পারি না। আপনি কিভাবে খবর পাইছেন? আমি আমার পিসি শাশুড়ির ঘরে এক ননাকে ফোন করছে, এরপরে প্রায় 2 ঘন্টা পরে আমার বাইক না ফোন করছে। এই ঘটনাটা কোন সময় হয়েছে? ঘটনাটা সকালবেলা 7টার সময় তো দিতে চাচ্ছে। উনি কি ট্রেনে কোনো কানে যাইতে চাইছিল না? কানের আসলে করতে হলে পরে মাথাটা ঠিক। আপনি কি উনির সঙ্গেই থাকতেন না বাবার বাড়িতে থাকতেন? কি কারণে থাকতেন বাবার? ওই তো এটা একটা মামলা হয়েছিল, মারপিট, নেশাগ্রস্ত অবস্থা, মারপিট, নৌবিদ্যা, জুয়া, নেশা। কতদিন যাবত মানে আপনি আলাদা থাকে? 2020 থেকে আলাদা থাকে। 2023-এর নির্বাচনের আগে থেকে আগরতলা প্রগতি বিদ্যা ভবনে নেওয়া হয়েছিল আধা সামরিক বাহিনীর জওয়ানদের। আধা সামরিক বাহিনীর জওয়ানরা এখনও বিদ্যালয়ে ক্লাসরুম বিভিন্ন জায়গা দখল করে বসে আছে।
ফলে ব্যাঘাত হচ্ছে পড়াশোনার। ছাত্রছাত্রীদের সঠিকভাবে পড়াশোনা করানো যাচ্ছে না। ইতিমধ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। শনিবার নতুন করে বিদ্যালয় পরিচালন কমিটির বৈঠকে পুনরায় পরিচালন কমিটির সদস্যরা এ ব্যাপারে আলোকপাত করেন। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারকে সভাপতি করে গঠিত হয়েছে নতুন কমিটি। শনিবার এ কমিটি স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়ে স্কুলের উন্নয়ন নিয়ে বৈঠক করেন এবং এ বৈঠকে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় শিক্ষক স্বল্পতা নিয়ে আলোচনা হয়। অবিলম্বে এই সমস্যার সমাধান হবে বলেও জানান কমিটির সদস্যরা। এখন দেখার বিষয় কবে নাগাদ এই সমস্যার সমাধান হয়। প্রগতি বিদ্যা ভবনে যে ম্যানেজিং কমিটি হয়েছে সেই ম্যানেজিং কমিটির একটা পূর্ণাঙ্গ বৈঠক করছো যে এই প্রগতি বিদ্যা ভবনের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনাদের নিয়ে এবং নন টিচিং স্টাফদের নিয়ে আজকে এই বৈঠকে আমাদের যিনি এই ম্যানেজিং কমিটিতে সভাপতি হয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র সাহেব, আমাদের সকলের প্রিয় বিধায়ক দীপক মজুমদার মহোদয়ও কিছুক্ষণের মধ্যেই আসবেন। তো আমাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য হয়েছে যে ম্যানেজিং কমিটিতে যারা যারা এবার নতুনভাবে নির্বাচিত হয়েছে তারা সকলের সঙ্গেই আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের একটা পরিচয় ঘটানো। এই পরিচয় পর্বে এখানে উপস্থিত রয়েছেন, মঞ্চে রয়েছেন আমাদের যে প্রগতি বিদ্যা ভবনের টিচার ইনচার্জ দিদিমণি অন্বেষা দেববর্মা মহোদয়া, রয়েছেন ম্যানেজিং কমিটির সহসভাপতি নারায়ণ দেব মহোদয়, রয়েছেন আমাদের ভবতোষ সরকার, গৌতম নন্দী, আমাদের পীযূষ দে, বিশ্বজিৎ বাবু সহ যারা আছে ম্যানেজিং কমিটি সবাই উপস্থিত রয়েছে। তো তাদের সঙ্গে আজকে একটা আলাপচারিতা হবে, সেই বিষয়ে আজকে এই সভা। স্কুলের স্ট্রেংথ কি রয়েছে? আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা রয়েছেন 32 জন, একজন 31 জন, যেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। একজন এলডিসি রয়েছেন শ্রীবাস দে, পাশাপাশি এখানে গ্রুপ ডি রয়েছেন, ডিআরডব্লিউ রয়েছেন 3 জন, আর বাকিরা রয়েছেন 1, 2, 3, 4, 5, 6 জন রয়েছেন গ্রুপ ডি। তো আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেক কম। আমরা মেয়র সাহেবকে এবং আমাদের বিধায়ক ওনাকে অনুরোধ করেছি যে এই স্কুলে আরও মোটামুটি। কুকুরের কামড়ে প্রাণ গেল 4 বছরের এক শিশুর। ঘটনা বিবরণী জানা যায় প্রায় 1 মাস আগে ধুমাছড়া ভূত কিশোর পাড়ার মানিক ত্রিপুরা নামের 4 বছরের এক শিশুকে কুকুরে কামড় দেয়। গুরুতরভাবে আহত হয় শিশুটি। কিন্তু কুসংস্কারে আচ্ছন্ন শিশুর অভিভাবকরা তাকে কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ওঝা দিয়ে ঝাড় ফুঁ করে সুস্থ করার অপচেষ্টা করে। সবশেষে 1 মাস ধরে ওঝার ঝাঁ ফু এবং হাঁস মোরগ কবুতর বলি দিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে মনুঘাট হাসপাতালে শিশুটিকে শুক্রবার নিয়ে আসলে কুমার মনুঘাট হাসপাতাল থেকে শিশুটির অবস্থার অবনতি দেখে সঙ্গে সঙ্গে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়। তবে স্বাধীনতার 77 বছর পার হলেও কুসংস্কার আচ্ছন্ন এই সমাজকে কুসংস্কার মুক্ত করা সম্ভব হয়নি। বুধবারে হরনি সিনি কিছু কিছু লুন্দা আচ্ছা ইয়া লুন্দা গাইনিয়া তো কাহাম লুন্দা ini kan tunggu pajak dokter sebenarnya bak kalau ini naya ayo naya kan naya ternyata oh seranya betul tak para peronongnya betul semua para bosaka tiba lagi masalah para ya masalah para itu bank semuni optimatu তোমাদের বহু হসপিটাল তোমাদের দুমাসরা হসপিটাল রাজধানীর শালবাগান স্থিত আর্মি ক্যাম্পে এক্স আর্মিম্যানদের স্পিয়ার কপস ESM র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেজর বজলাল দেবনাথ সহ অন্যান্য আধিকারিকরা। এদিনে র্যালিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সেনাবাহিনীর কর্মী ও তাদের পরিবার সহ সাধারণ মানুষের মধ্যে। पांडा कमांडर 57 आर्टी ब्रिगेड ने प्रोजेक्ट राष्ट्र निर्माण वेटरन से साझेदारी के तहत गवर्नमेंट के साथ मुख्य सचिव साहब के साथ भी मिलकर और ESM संबंधित कई बातचीत की है, जिसमें उन्होंने वेटरन्स को सरकारी नौकरी में प्राथमिकता देना, सरकारी कॉन्ट्रैक्ट्स में वेटरन को
नौकरी देने को एक अनिवार्य उपवाक्य बनाना, वीर नारीज, वीर माताएं, विडोज एंड गैलेंट्री अवार्ड विजेताओं को सुनिश्चित दिनों पर सम्मान करना तथा ILS हॉस्पिटल अगरतला को ECH के तहत एम्पैनल करवाने में शामिल है। मुख्य सचिव महोदय ने आश्वासन भी दिया है कि वह इसकी चर्चा आगे भी करेंगे और इस पे अमल करेंगे। एक और इनिशिएटिव के तहत जनरल मैनेजर ONGC से भी बातचीत के दौरान वीर नारीज और उनके बच्चों को नौकरी दिलवाने के विषय में भी वार्तालाप हुआ है। सभी ESM और वीर नारीज को एक डाटा बैंक जो इस ब्रिगेड के पास কলকাতার ডিশান হাসপাতাল ও আগরতলার মেডিকেটস প্যাথোলজিক্যাল ল্যাব ও এক্স-রে ক্লিনিকের অত্যাধুনিক গ্যাস্ট্রো এন্টেরোলজি ও ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন হয় শনিবার। আগরতলা প্রেস ক্লাবে হয় এই অনুষ্ঠান। কলকাতার ডিশান হাসপাতাল ও আগরতলার মেডিকেটস প্যাথোলজিক্যাল ল্যাব ও এক্স-রে ক্লিনিকের অত্যাধুনিক গ্যাস্ট্রো এন্টেরোলজি ও ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন হয় শনিবার। আগরতলা প্রেস ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানটি ত্রিপুরাবাসীর জন্য উন্নত মানের নির্ণয় ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন এই ক্লিনিকটি ক্যান্সার ও লিভার সংক্রান্ত রোগে চিকিৎসা ও পরামর্শ প্রদানের মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। ডিশান হাসপাতালের অভিজ্ঞতা ও অত্যাধুনিক ক্লিনিক্যাল পরিকাঠামোর সহযোগিতায় এখানে সেরা মানের পরিষেবা দেওয়া হবে। উদ্বোধনের পর অনুষ্ঠানে একটি আউটরিচ ক্লিনিক ও কন্টিনিউইং মেডিকেল এডুকেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামূলক এই অনুষ্ঠানে ডিশান হসপিটাল খ্যাতনামা চিকিৎসকরা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। আজকালকার দিনে ক্যান্সার খুব বাড়ছে, এটা আপনারা সকলেই জানেন, এবং আগের মতো নেই যে ক্যান্সার কোনো চিকিৎসা হয় না। তো ক্যান্সারের রোগ নির্ণয় বলুন, ডায়াগনোসিস বলুন, উন্নত মানের প্রযুক্তি দিয়ে চিকিৎসা বলুন, সব ফেসিলিটি রয়েছে, এবং যত আপনি ভালো টেকনোলজি ইউজ করবেন তত ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে সাইড এফেক্ট কম হয়। ক্যান্সার সার্জারি যেগুলি খুব বড় সার্জারি এবং তার জন্য অ্যাডভান্স কিছু টেকনোলজি লাগে, সেগুলি সবই আছে। এখানে আগরতলাবাসী উপকৃত হবেন, এবং আমাদের খুব সম্ভবত খুব তাড়াতাড়ি রোবটও আসতে চলেছে, সো রোবোটিক সার্জারিরও আমরা সুবিধা দিতে পারবো, এবং অ্যাডভান্স রেডিয়েশন টেকনোলজির মাধ্যমে আমরা রেডিয়েশনটাও খুব সহজভাবে পেশেন্টদের দিতে পারছি উইদাউট সাইড এফেক্ট। শান্তন টিভি। নববর্ষের আগমনের ঠিক আগে প্রতিটি বছরের মতো এবারও চৈত্র সেলকে ঘিরে রাজ্যের বিভিন্ন বাজারে জমজমাট পরিবেশ প্রত্যাশিত ছিল, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তেলিয়ামুড়া বাজার বরাবরই উৎসব মুখর ভিড় ও বেচাকেনায় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেখানে এবার যেন বাজার রংটাই ফিকে। বাজার ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রিতে লক্ষণীয় ভাঁটা পড়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতার অভাব স্পষ্ট। দোকানদারদের একাংশ জানাচ্ছেন মূল্য হ্রাস করে নানা অফার দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ হচ্ছে না। ব্যবসায়ীদের অভিমত, একদিকে যেমন হাতে নগদ টাকার সংকট, অন্যদিকে অনলাইন কেনাকাটার প্রসার। অনেকে আশঙ্কা করছেন দীর্ঘদিন ধরে রেগার মজুরি না পাওয়ায় সাধারণ মানুষের হাতে খরচ করার মতো অর্থের জোগান নেই। একজন স্থানীয় ব্যবসায়ী বলেছেন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকছেন, অথচ অন্যান্য বছরের মতো দূর দূরান্ত থেকে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি উদ্বেগজনক। এদিকে নববর্ষ আর মাত্র 2 দিন দূরে, তবু বাজারে নেই সে কেনা বেচার কোলাহল, নেই উৎসবের উত্তাপ। ফলে ব্যবসায়ীরা এক প্রকার হতাশ হয়ে বলছেন এবার তেলিয়ামুড়ার চৈত্র সেল জমেনি। কিছু নাই, তেমন কিছু নাই, বেচাবিক্রি একদম খারাপ, খুব খারাপ। মার্কেটের লোকজনই নাই, খুব খারাপ অবস্থা। এবারের ব্যবসা খুবই খারাপ চলতেছে। কারণটা কি কইতাম, আর লোকজন আয় না বাজারে। বাজারের কি পরিস্থিতি এটা তো আমরা কিটা কইতাম। আমরা তো ব্যবসায়ী মানুষ, লোকজনই আয় না, কার কাছে বেশি কিরকম মানে বেশি একটা নাই, আগের মতন নাই আর। আগে কিরকম আগে তো মোটামুটি আমরা মোটামুটি ভালোই হতো, এই তুলনামূলক এবার বেশি একটা নাই, লোকজন নাই, কম। কারণটা তো অনেক কিতা করতাম, মানুষের এত টাকা পয়সাই নাই না কিতা, মানুষ তো বাজার আই না। এবার ভালো না তো,
কারণ কি কারণ আমি মানুষের কাছে টাকা পয়সা নাই এমনি সকাল আর বিকাল কোনো লুকায় না বিকাল দিকে বিকাল দিকে টুকটাক আয় কাস্টমার, এখন তো ঘরের ভিতরে কোনো কাস্টমারই নেই। আইপিএফটি দলের মহিলা সংগঠনের অর্থাৎ ইন্ডিজেনিয়াস ওমেন ফ্রন্ট অব ত্রিপুরার ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, আইপিএফটি দলের মহিলা সংগঠনের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এদিন। এদিনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2009 সাল থেকে পথ চলা শুরু করেছে আইপিএফটি দল। প্রয়াত এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি দল প্রতিষ্ঠা হয়েছে। দলকে শক্তিশালী করার জন্য দলের মহিলা সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদিনের সম্মেলনে সমগ্র রাজ্য থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। তিনি আরও বলেছেন, যে কোনো দলের জন্য মহিলা সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আইপিএফটি দলের মহিলা সংগঠনের রাজ্যভিত্তিক সম্মেলন এবং বিশেষভাবে আজকে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আইপিএফটি দলে, কারণ বিগত দিনে আমাদের আইপিএফটি 2009 থেকে শুরু করে আজকে 2025 প্রায় 15-16 বছর আমরা লাগাতার আমাদের দল সারা রাজ্যে জনজাতিদের দাবিগুলি নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল এবং আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই আইপিএফটি দল এস্টাবলিশ হয়েছিল। এবং আইপিএফটি দল বিগত সময়ে সারা রাজ্যে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে আমাদের মহিলা সংগঠন আইডব্লিউএফটি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শনিবার চৈত্র পূর্ণিমা, এদিনে রাম ভক্ত হনুমানের জন্ম হয়েছিল, তাই এই দিনটিকে হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয়। চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী উপলক্ষে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত এদিন হনুমানের বিশেষ পূজা করা হয়। রাজধানীর দুর্গাচমনি সবজি, মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় হনুমান পূজা। এদিন নিয়ম মেনে সকালে করা হয় পূজা, সন্ধ্যায় বিতরণ করা হবে মহাপ্রসাদ, এমনটা জানান দুর্গাচমনি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাপস ঘোষ। অপরদিকে রামনগর 4 নং রোডের শেষ প্রান্তে সনাতন একতা মঞ্চের উদ্যোগে করা হয় হনুমান পূজা। সনাতন একতা মঞ্চের পুজোকে কেন্দ্র করে সন্ধ্যায় রাম, সীতা, লক্ষ্মণকে নিয়ে শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার চৈত্র পূর্ণিমা উপলক্ষে আজকে হনুমান জয়ন্তী আমরা উদযাপন করছি এবং মহাবলী সংকটমোচন হনুমানের আমরা আজকে পূজার ব্রতী হয়েছি। আজকে আমরা এখানে আমাদের পূজা এখন আরম্ভ হয়েছে, আর সন্ধ্যার সময় আমরা মহাপ্রসাদ বিতরণ করব। আমাদের এখানে মহাপ্রসাদ দেওয়া হবে, মাননীয় মেয়র সাহেব উপস্থিত থাকবেন এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সন্ধ্যা 7টা থেকে 9টা অবধি চণ্ডী পাঠ এবং গীতা পাঠ আমাদের একজন মহারাজজি উনি চণ্ডী এবং গীতা পাঠ করবেন আমাদের হনুমান। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।